হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা ঢাকা বোর্ড 26-এ আসা ফিজিক্সের এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো এটার ক নম্বরে বলা হয়েছে যে নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো। তো এটা তো আমরা সবাই জানি যে নিউটনের দ্বিতীয় সূত্রটি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়ে থাকে। বল যেদিকে কাজ করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়ে থাকে। তো নিউটনের দ্বিতীয় সূত্রটি কি? নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো গিয়ে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়ে থাকে। এখন খ নম্বরে বলা হয়েছে যে ক্রিকেট খেলায় বোলাররা দৌড়ে এসে বল করে কেন ব্যাখ্যা করো। তো বোলাররা তাদের মধ্যে গতি জড়তা সৃষ্টির জন্য দৌড়ে এসে বল করে। এই জায়গাটুকু যদি বোলাররা দৌড়ে আসে তাহলে তারা গতি জড়তা ব্যবহার করে এবং যে নিজেদের পেশি শক্তি আছে পেশি শক্তিকে কাজে লাগিয়ে তারা অনেক জোরে বল করতে পারে। এজন্য ক্রিকেট খেলায় বোলাররা দৌড়ে এসে বল করে। তো এইটা আমরা এইভাবেই লিখব সাজিয়ে যে ওয়াইট সেকেন্ড। তো এটা তো আমরা বুঝলাম খ নম্বর প্রশ্ন। তো এটা তো আমরা সাজিয়ে লিখতে পারবো। এখন গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে যে এ বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। ঘর্ষণ বল, তো ঘর্ষণ বল নির্ণয় করব। এ বস্তুটি এইটা 25 কেজি। তো এখানে আমরা লিখি যে গ নম্বর প্রশ্ন এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। তো আমরা লিখি যে প্রথম বস্তুর এ বস্তুর আমরা যদি প্রথমে ভর লিখি m ইকুয়াল 25 কেজি, তারপর এখানে দেওয়া আছে বেগ, তাহলে আমরা বেগ লিখতে পারি বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি। এখানে বেগ তো আমাদের লাগবে না। এখানে বলা হয়েছে যে এ বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। তাহলে আমরা ঘর্ষণ সহ প্রথমে লিখি নিউ ইকুয়াল 0.2। আর আবার আমরা জানি জি ইকুয়াল 9.8, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা ঘর্ষণ বল নির্ণয় করব। তো ঘর্ষণ বলের এফকে ইকুয়াল আমরা লিখতে পারি নিউ এফ। এই এফকে আমরা লিখতে পারি এম এ। আবার এই এম এর জায়গায় আমরা এম জি লিখতে পারি এম জি, কারণ এখানে ত্বরণ হবে জি এর মান। তাহলে এখানে যদি আমরা মান বসাই 0.2, এম এর মান আমরা পেয়েছি 25, জি এর মান 9.8। এইটা আমরা ক্যালকুলেটরে বসালে 49 নিউটন পাবো। তো এইটাই ছিল আমাদের আনসার। এই প্রশ্নটি তুলনামূলক অনেক সোজা প্রশ্ন। তো এটা আমরা সমাধান করলাম। এখন আমরা এর পরের প্রশ্নটি সমাধান করব। তো এর পরের প্রশ্নে বলা হয়েছে কোন শর্তে বস্তু দুটির মধ্যে সংঘর্ষের পর ভরবেগ সংরক্ষিত হবে, গাণিতিক বিশ্লেষণ করো। তো শর্তটা আমরা পরে দেব, আগে আমরা গাণিতিক বিশ্লেষণ করি। গাণিতিক বিশ্লেষণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। তো এখানে আমি লিখি গ নম্বর। এখানে কি দেখা যাচ্ছে, এখানে কি দেখা যাচ্ছে, আর একটু উপরে লিখলে সমস্যা নেই। সো আমরা লিখি যে গ নম্বর প্রশ্ন গ। তো প্রথমে আমরা লিখব যে m1, এখানে m1 দেওয়া আছে 25 কেজি। তারপর আমরা লিখব যে u1 আমরা পেয়েছি 10 মিটার পার সেকেন্ড।
তো এই যে ভরবেগের সংরক্ষণের যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সমাধান করতে হলে আমাদের একদিক প্লাস ধরে নিতে হবে এবং অন্যদিক এই দিকটা যদি প্লাস ধরি এই দিকটা হবে মাইনাস। তো এই দিকটা আমরা প্লাস ধরলাম, এর জন্য প্লাস হয়েছে। এখানে আমরা m2 লিখি, আমাদের জায়গা স্বল্পতার কারণে এইভাবে লেখা লাগতেছে। এখন m2 হলো গিয়ে 20 কেজি এবং u2 হলো গিয়ে 20 কেজি। এখানে 20 কেজি দিলে হবে না, শুধু এখানে মাইনাস দিতে হবে কারণ এই দিকটা তো ঋণাত্মক। তো এখন আমরা সংঘর্ষের এখানে লিখব যে সংঘর্ষের পূর্বে ভরবেগকে যদি আমরা পি আই হিসেবে ধরি তাহলে এখানে হবে m1 u1 প্লাস m2 u2। তো এখানে যদি আমরা মান বসাই, m1 এর মান আমরা পেয়েছি 25, u1 এর মান পেয়েছি 10 প্লাস m2 এর মান পেয়েছি 20, u2 এর মান পেয়েছি -20। তো এটা আমরা পাবো, এইটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে এটার মান আমরা পাবো 25, 10 প্লাস 20 ইন্টু -20, এটা 20, 250 -400, এটা আমরা পাবো -150 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। তো আমরা সংঘর্ষের পূর্বে ভরবেগ পেয়ে গেলাম। এখন আমরা যে সংঘর্ষের পরে ভরবেগ নির্ণয় করব। তো সংঘর্ষের পরে ভরবেগ নির্ণয় করতে হলে আমাদের তো এখানে ভর হলো গিয়ে ফিক্সড, কিন্তু সংঘর্ষের পরে যে বেগটা শেষ বেগ সেইটি আমাদের হাতে নেই। তো এখন আমরা শেষ বেগ নির্ণয় করব। তো প্রথম বস্তুর ক্ষেত্রে লিখি যে প্রথম বস্তুর শেষ বেগ। প্রথম বস্তুর শেষ বেগ আমরা জানি v1। তো v1 সমান আমরা লিখতে পারি v1 ইকুয়াল m1 মাইনাস m2 u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখানে যদি আমরা মান বসাই তাহলে m2 এর মান আমরা পেয়েছি 25, m1 এর মান পেয়েছি 25, m2 এর মান পেয়েছি 20 এবং u এর মান পেয়েছি আমরা u1 এর মান পেয়েছি 10 প্লাস 2, m2 এর মান পেয়েছি আমরা 20 এবং u2 এর মান পেয়েছি -20 ডিভাইডেড বাই এখানে m1 হলো গিয়ে 25, m2 হলো গিয়ে 20। এইটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা এইটার মান পাবো, এখানে আমি লিখি যে এটা যদি এটা হবে মাইনাস, এটা আমরা পাবো 50 -800 ডিভাইডেড বাই 45, এটা আমরা পাবো -45। তাহলে এটা হবে 16.67 মিটার পার সেকেন্ড। তো প্রথম বস্তুর শেষ বেগ আমরা পেয়ে গেলাম। প্রথম বস্তুর শেষ বেগ আমরা পেলাম কত? 16.67 তো এরপরে আমরা দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করব। দ্বিতীয় বস্তুর শেষ বেগ
দ্বিতীয় বস্তুর শেষ বেগ v2 সমান আমরা লিখতে পারি m2 মাইনাস m1, তারপর এখানে হবে u2 প্লাস 2m1 u1, তারপর আমরা ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এই সূত্রটি আমরা বসালাম। তারপর যদি আমরা মানটি যদি আমরা বসাই, এখানে বসাই, মানে মানটি আমরা যদি বসাইতে, তাহলে m2 এর মান আমরা পেয়েছি 20, m1 এর মান পেয়েছি 25, u2 এর মান পেয়েছি -20, প্লাস 2m1 এর মান আমরা পেয়েছি 25, u1 এর মান পেয়েছি 10, ডিভাইডেড বাই এখানে আগের মতো 25 প্লাস 20। তো এইটা যদি আমরা এইখানে লিখি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমাদের হবে মাইনাসে মাইনাসে প্লাস 100, এখানে হবে 500 ডিভাইডেড বাই 45। তো এটা যদি আমরা লিখি 600 ডিভাইডেড বাই 45, এটা আমরা পাবো 13.33 মিটার পার সেকেন্ড। তো আমরা প্রথম এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করলাম। এখন আমরা যে সংঘর্ষের লিখব, যে সংঘর্ষের এখানে কি দেখা যাচ্ছে, সংঘর্ষের পরে শেষ বেগ, সংঘর্ষের পরে শেষ বেগ না, আমরা ভরবেগ নির্ণয় করব। সংঘর্ষের পরে ভরবেগ সমান আমরা লিখতে পারি PI m1, u1 এর জায়গাতে আমরা লিখব b1 প্লাস m2 v2। এখন আমরা যদি মান বসাই, তাহলে m1 এর মান পেলাম আমরা, m1 এর মান আমরা পেয়েছি 25, b1 হলো গিয়ে মাইনাস, b1 আমরা পেলাম মাইনাস 16.67, তারপর আমরা প্লাস দেব m2 এর মান আমরা পেলাম, m2 এর মান আমরা পেয়েছি 20 কেজি, ইনটু v2 এর মান পেলাম 13.33। এইটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, মাইনাস 416.75 মাইনাস মাইনাস 416.75 মাইনাস 416.75 প্লাস 266.6 প্লাস 266.6, এইটা আমরা পাবো মাইনাস 75, বা এটাকে আমরা লিখতে পারি মাইনাস কেজি মিটার পার সেকেন্ড। এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমরা সংঘর্ষের পরের ভরবেগ পেলাম -150 এবং সংঘর্ষের পূর্বে আমরা ভরবেগ পেলাম -150। তাহলে আমরা গাণিতিকভাবে নির্ণয় করলাম যে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ সমান। এখন আমাদের কোন শর্তে বস্তু দুটির মধ্যে সংঘর্ষের পর ভরবেগ সংরক্ষিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই যে সংঘর্ষের পর বস্তুর ভরবেগের পরিবর্তন সমান থাকে, মানে বস্তুর ভরবেগ যে সংঘর্ষের পূর্বে এবং পরে সমান থাকে, সেটি আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই। কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্রে কোনো ধরনের
ঘর্ষণের মান মানে ঘর্ষণের কোনো কথা উল্লেখ নেই, এখানে ঘর্ষণ দেওয়া আছে, তারপরেও যে ভরবেগটি এটি সমান ছিল, কারণ এই যে সংঘর্ষটি হয়েছে সেটি অত্যন্ত দ্রুত গতিতে অত্যন্ত কম সময়ে সংঘর্ষটি হয়েছিল। এজন্য যে ঘর্ষণ সহগ থাকা সত্ত্বেও সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে ভরবেগ সমান। তো এখানে আমরা লিখতে পারি যে কোন শর্তে বস্তু দুটি, এখানে আমরা সাজিয়ে লিখব যে নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা পাই যে সংঘর্ষের পূর্বে এবং পরে বস্তুর ভরবেগ সমান থাকে, কিন্তু এখানে ঘর্ষণ সহগ দেওয়া আছে, এর জন্য যে ঘর্ষণ সহগ দেওয়া আছে, এই ঘর্ষণ সহগ থাকা সত্ত্বেও এইটার সমান ছিল, কারণ এই যে সংঘর্ষটি খুব দ্রুত গতিতে খুব অল্প সময়ের মধ্যে ঘটেছে, এজন্য যে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ সমান ছিল। তো এই প্রশ্নটি সমাধান করতে হলে প্রথমে আমাদের যে মানগুলার ডেটাগুলো দেওয়া আছে এগুলো লেখা লাগবে, তারপর আমরা যে সংঘর্ষের পূর্বে ভরবেগ নির্ণয় করব এবং সংঘর্ষের পরে ভরবেগ নির্ণয় করতে হলে আমাদের যে শেষ বেগ নির্ণয় করা লাগবে, প্রথম বস্তুর শেষ বেগ নির্ণয় করব, দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করব, তারপর আমরা সংঘর্ষের পরে ভরবেগ নির্ণয় করব। তো এখানে এই সূত্রটি ইম্পর্টেন্ট, সূত্রটি একটু জটিল টাইপের আছে, যে m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 m2, এই যে সূত্র এটার উল্টোটা হবে এইটা, এখানে m1 ছিল এখানে m2 হবে, এখানে m2 ছিল এখানে m1 হবে, এখানে u1 ছিল এখানে u2 হবে, এখানে m1 ছিল এখানে m2 ছিল এখানে m1 হবে, এখানে u2 ছিল এখানে u1 হবে। তো এইভাবে আমরা এই প্রশ্নটির সমাধান করতে পারি। পরিশেষে আমরা যে শর্ত দেব। সো এই ছিল আজকের প্রশ্নের সমাধানটি। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।